গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতের গল্প তো আমাদের সকলেরই প্রিয়। তাই টকিপিক্স আপনার জন্য নিয়ে এসেছে শনিবারের বারবেলা। আজ টকিপিক্সে শনিবারের বারবেলায় আপনার জন্য আমাদের বিশেষ নিবেদন অজয় রায়ের লেখা গল্প আতঙ্ক। গল্পের বিভিন্ন চরিত্র: অনাথবাবু, ছোট বৌমা, সেজ বউ, হরি, চিনু, দীপা, প্রফুল্লবাবু এবং ডক্টর ঘোষ। গল্পের চরিত্রাভিনয় দীপায়ন মালাকার, সঞ্জিত বিশ্বাস এবং ওয়েন্দ্রিলা দে। পোস্টার ডিজাইন রেডিয়েন্ট। গল্পের এডিট এবং স্পেশাল এফেক্টস মাইকেল রনি মল্লিক। গল্প পাঠ, পরিকল্পনা এবং পরিচালনায় পল্লব গায়েন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প অজয় রায়ের লেখা আতঙ্ক। সন্ধ্যার সময় অনাথবাবু হঠাৎ খেয়াল করলেন বাড়িটা একদম নিঝুম। কোথাও কোনো সারা শব্দ নেই, কারুর গলার আওয়াজও পাওয়া যাচ্ছে না। একটু অবাক হলেন তিনি। অনাথবাবুর ঘরটা দোতলার এক কোণে। বিকেলে নিজের ঘরে ইজি চেয়ারে বসে রেডিওতে রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন অনাথবাবু। রেডিও বন্ধ করার একটু বাদে কেমন একটা অস্বস্তি টের পেতে থাকেন। কি এটা, কেন? তিনি দেওয়াল ঘড়িতে দেখলেন 7:05। গরমকালের মাঝামাঝি, তাই এখনো দিনের আলো মুছে যায়নি, তবে আকাশ আবছা হয়ে এসেছে। অনাথবাবু উঠে দাঁড়ালেন, সুইচ টিপে টিউবলাইটটা জ্বালালেন, ফ্যানটা বন্ধ করে দিয়ে বাইরে বারান্দায় গেলেন। বাড়িটা বেশ বড়, একতলা দোতলা মিলিয়ে অনেকগুলো শোবার ঘর, ড্রয়িং রুম, ভাঁড়ার ঘর, খাবার ঘর ইত্যাদি। 3 তলায় বিরাট ছাদ। ঘরগুলোর সামনে টানা বারান্দা 2 তলাতেই রয়েছে। নিচে মস্ত চৌকানো বাঁধানো চাতাল। কলকাতা শহরে ভবানীপুর অঞ্চলে এই বাড়ির বয়স কম নয়। অনাথবাবুর থেকে মাত্র বছর কয়েক ছোট, অর্থাৎ প্রায় 70 বছর তো হবেই। সামনে বারান্দায় রেলিংয়ে ঘেঁষে দাঁড়িয়ে অনাথবাবু গোটা বাড়িখানায় চোখ বোলালেন। বারান্দার বাল্বগুলো জ্বলছে, কিন্তু অনাথবাবু অবাক হয়ে লক্ষ্য করলেন 2 তলাতে শোবার ঘরগুলো একটার ভেতরেও আলো জ্বলছে না। শুধু রান্নাঘর আর খাবার ঘরে জ্বলা ইলেকট্রিক আলোর রেখা বারান্দায় পড়েছে। কি ব্যাপার? অনাথবাবু গুটি গুটি দোতলায় তার মেজ ছেলে অলোকের ঘরের সামনে হাজির হলেন। ঘরে তালা বন্ধ। অনাথবাবু ভাবেন মেজ বৌমা সাধারণত এই সময় ঘরেই থাকে। নিচে নামলে ঘরে ছিটকানি দেওয়া থাকে, তবে কি সে বাইরে কোথাও গেছে? পাশের ঘরে অলোকবাবুর মেয়ে দীপা থাকে। সে বিয়ে পড়ে, তার ঘরও বন্ধ, ছিটকানি দেওয়া। এখনও কি দীপা ফেরেনি কলেজ থেকে? কিন্তু বিকেলে একবার যেন দীপার গলা তিনি শুনেছেন। একতলায় থাকে অনাথবাবুর ছোট ছেলে প্রফুল্ল সপরিবারে, আর থাকেন তার এক দুঃসম্পর্কের বিধবা বোন পৌরা ননিবালা। এছাড়া একতলার বাসিন্দা রাধুনী ঠাকুর এবং কাজের লোক হরি। ধাঁ করে অনাথবাবুর মনে হলো, তবে কি তিতলির কিছু হলো? তিনি নিজের ঘরে ফিরে এসে কলিং বেলের বোতামটা টিপলেন। বেলটা লাগানো থাকে একতলায়। কয়েক সেকেন্ড ইলেকট্রিক বেলের কর্কশ টানা আর্তনাদে খান খান হয়ে গেল নিস্তব্ধতা। অনাথবাবু হার্টের রোগী। বছর 2 আগে একবার গুরুতর হার্ট অ্যাটাক হয়েছিল তার। ডাক্তারবাবুর নির্দেশে কোনো উত্তেজনা নয়,
অতিরিক্ত পরিশ্রম নয়, ঠিক সময়ে মাপা খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি। নিয়মিত ওষুধও তাকে খেতে হয়, বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করা বারণ। আর এই বাড়ির লোকেদের চাপাচাপিতে এই নিয়মগুলো তাকে মানতেই হয়। শরীর ঠিক থাকলে তিনি দুপুরে খেতে নামেন রোজ। বিকেলে মাঝে মাঝে পাড়ার এক বন্ধুর বাড়ি গিয়ে আড্ডা দিয়ে আসেন। তাছাড়া ভোরে ছাদে উঠে খানিক পায়চারিও করেন। 5 বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর অনাথবাবু ওকালতি ছেড়ে পুরোপুরি ছুটি নিয়েছেন। অনাথবাবুর ছেলেমেয়েরা তাদের নিজের নিজের জীবনে যথাযথভাবে ব্যস্ত, আর 3 ছেলে প্রত্যেকেই যথেষ্ট প্রতিষ্ঠিত। গত 2 দিন ধরে অনাথবাবু টের পাচ্ছেন শরীরটা কেমন গড়বড় করছে, বেশ অবসাদ। বুকে মাঝে মাঝে একটু চিনচিনে ব্যথা, হয়তো খুব গরম পড়েছে তাই জন্যই এরকম। এর আগে হার্ট অ্যাটাকের পর এমনই হয়েছিল একবার। বাড়ির লোক জানতে পেরে সঙ্গে সঙ্গে ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর ঘোষকে ডেকে আনেন। ওষুধও পড়ে, তার সঙ্গে পূর্ণ বিশ্রাম কয়েকদিন। ফের তিনি তাজা হয়ে ওঠেন। এবার কিন্তু অনাথবাবু বাড়ির লোকেদের কাছে তার শরীরের অস্বস্তির কথা মোটেই বলেননি। কারণটা হলো তিতলি। তিতলি অনাথবাবুর ছোট ছেলে প্রফুল্লর মেয়ে। ফুটফুটে ছটফটে বছর 6 বয়স। সারা বাড়িতে যেন সে উড়ে উড়ে বেড়ায়। রিন রিনে মিষ্টি সুরে সে কথা বলে। সকলের সে নয়নের মণি। দাদু মানে অনাথবাবুর সঙ্গে তিতলির ভারী ভাব। যখন তখন দাদুর ঘরে সে ঢুকে পড়ে, কলকল করে বকে যায়। এই বাড়ির মেনি বেড়াল আর মানুষগুলোর অনেক গোপন খবর অনাথবাবু জেনে ফেলেন ঘরে বসেই তিতলির কাছ থেকে। আর তিনি তিতলিকে শোনান তার নিজের ছোটবেলাকার অনেক দুষ্টুমি আর দুরন্তপনার গল্প। দেশে গায়ে ফল চুরি, লোককে ভূতের ভয় দেখানো, আরও কত কি। তিতলি চোখ বড় বড় করে সব কথা শোনে, প্রশ্ন করে খুঁটিনাটি সব কিছু জানতে চায়। আজ 4 দিন হলো তিতলি অসুস্থ, জ্বর হয়েছে, সঙ্গে আরও কিছু উপসর্গ। অসুখটা যে ঘোরালো অনাথবাবু টের পেলেন গতকাল বিকেলে, যখন তিতলিকে একটা নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো। তিতলির কি হয়েছে? উদ্বিগ্ন অনাথবাবুর প্রশ্নের উত্তরে তিতলির মা অর্থাৎ তার ছোট বৌমা বলেছিলেন, বাবা চিন্তা করবেন না, তিতলির কয়েকটা চেক আপ দরকার। তাছাড়া সর্বক্ষণ ভালো নার্সিং বাড়িতে তা সম্ভব নয়, তাই ডক্টর ঘোষ সাজেস্ট করলেন নার্সিং হোমে দিতে। ওর হয়েছেটা কি? ডক্টর ঘোষ বলছিলেন একরকম ভাইরাল ইনফেকশন। অনাথবাবু এ কথা শুনে চটে গিয়েছিলেন। এই এক কায়দা হয়েছে, রোগ ধরতে না পারলেই বলে দেয় ভাইরাল ইনফেকশন। আজ অনাথবাবু জনে জনে জানতে চেয়েছেন তিতলি কেমন আছে। সবাই উত্তর দিয়েছে ভালো, চিন্তার কারণ নেই। যতই আশ্বাস দিক, ওদের থমথমে মুখ দেখে অনাথবাবুর মনে কিন্তু সন্দেহ দানা বেঁধেছে। যে চিন্তার কারণ ঘটেছে এরা তাকে তা সম্পূর্ণভাবে লুকাচ্ছে। দুপুরে অনাথবাবুর ঘুম হয়নি তিতলির কথা ভেবে। বিকেলে আজ তিনি বেরোননি। একটা গল্পের বই নিয়ে বসেছিলেন, কিন্তু তাতে তিনি মন বসাতে পারছিলেন না। বাবু ডাকছেন? কলিং বেলের আওয়াজ শুনে হরি দরজার কাছে এসে দাঁড়িয়েছে। অনাথবাবু বললেন, হ্যাঁ, আজ বাড়ির সবাই গেল কোথায়? ওপর তলায় তো কাউকে দেখছি না। নিচের তলায় কে আছে? আগে পিন্টু আর পিসিমা। ও, তা মেজ বৌমা কোথায় গেছে জানিস? আগে হাসপাতালে। আর দীপা?
আগে দীপা দিদিও মেজমার সাথে গেছেন। আচ্ছা, তিতলি কেমন আছে জানিস? হরি নীরবে মাথা নাড়ে। হয় ও সত্যি জানে না, অথবা এই বিষয়ে কিছু বলতে চায় না। হরিকে তিনি বললেন, পিন্টুকে বল আমি ডাকছি। পিন্টু তিতলির দাদা, বছর 10 বয়স। দাদু ডাকছ? পিন্টু এসে হাজির হলো। আয় বাবা, ঘরে আয়। আয়, আমার পাশে একটু বস। অনাথবাবু পিন্টুকে পাশের টুলে বসালেন। পিন্টুর পিঠে হাত রেখে বললেন, হ্যাঁ রে, তুই তিতলিকে দেখতে যাসনি? অভিমান করা করুণ সুরে পিন্টু বলে উঠল, আমায় নিয়ে গেল না যে। আর সবাই গেছে বুঝি তিতলিকে দেখতে? হ্যাঁ, বাবা মা, মেজ জেঠু, জেঠিমা, দীপাদি, বড় জেঠু, পিসি সবাই তো গেল। অনাথবাবু চমকালেন। বড় জেঠু, পিসি অর্থাৎ তার বড় ছেলে অশোক এবং মেয়ে আলো। পিন্টুকে জিজ্ঞাসা করলেন তিনি, বড় জেঠু গেছেন ঠিক জানিস? পিন্টু বলল, হ্যাঁ দাদু, আমি যখন স্কুল থেকে ফিরছি তখন বড় জেঠু এলেও এখানে। মেজ জেঠুকে বলল আমি নার্সিংহোমে যাচ্ছি, আলো সোজা যাবে। বুঝলাম। অনাথবাবু আনমনা হয়ে যান। অশোক ভীষণ ব্যস্ত থাকে চাকরি নিয়ে। তবে ও কেন ছুটে এসেছে? তিনি পিন্টুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তিতলি কেমন আছে জানিস? ভালো নয় দাদু। পিন্টুর চোখ ছলছল করে। আমি দেখেছি, বাবা যখন মাকে তিতলির কথা কী সব বলছিল, মা কাঁদছিল। আচ্ছা দাদু, তিতলি ভালো হয়ে যাবে তো? কিচ্ছু ভেবো না দাদু ভাই, তিতলি ভালো হয়ে উঠবে। যাও, পড়তে যাও এখন। পিন্টুর গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে তাকে নিচে পাঠিয়ে দিলেন অনাথবাবু। অনাথবাবু আবার বারান্দায় গিয়ে দাঁড়ালেন। রাত হয়ে এসেছে, আকাশে অজস্র তারা ফুটেছে। তবে বিদ্যুতের আলোর জোরে আশপাশে অন্ধকার ঘন জমাট নয় তা। বিষণ্ণ মনে অনাথবাবু রেলিং ধরে বাইরে তাকিয়ে কত কি ভাবেন। হঠাৎ অনাথবাবুর নজরে এলো ওপরে তেতালার ছাদের কাছে এক স্ত্রীলোক চুপচাপ দাঁড়িয়ে। আলসেতে ভর দেওয়া বাঁ হাতের তালুতে রাখা তার মুখখানি একটু পাশ ফেরা। মুখটা চেনা যাচ্ছে না। শাড়ির রংটা যে কি তা ঠিক বোঝা যাচ্ছে না। তবে সাদা নয়, রঙিন। অনাথবাবুর মনে প্রশ্ন জাগে, কে? বাড়িতে তো শুনলাম কেউ নেই। ননিবালা সাদা থান পরে, মেজ বৌমা কি তবে তবে ফিরে ছাদে গেছে? ছাদে কে? মেজ বৌমা! ডাক দিলেন অনাথবাবু। মনে হলো স্ত্রী মূর্তিটি সামান্য নড়ল। তারপর দমকা হাওয়া যেন সরে গেল আলসে থেকে ছাদের ভেতরের দিকে। কিছুক্ষণ হতভম্ব হয়ে গেলেন অনাথবাবু। আবার তিনি কলিং বেল টিপলেন। একটু বাদেই হরি এসে সাড়া দিল। বাবু? অনাথবাবু জিজ্ঞাসা করলেন, বৌমারা কি ফিরেছে বাড়িতে? আগে না বাবু। আচ্ছা শোন, একবার দেখে আয় তো ছাদে কেউ আছে কিনা। হরি চলে গেল। খানিক বাদে এসে সে বলল, আগে বাবু, ছাদে তো কাউকে দেখতে পেলুমনি। হরিকে বিদায় দিয়ে অনাথবাবু পাথরের মতন বসে রইলেন অনেকক্ষণ। চকিতে মনে তার ছ্যাট করে ওঠে। তবে কি সেই নতুন বউ? কিন্তু কিন্তু কেন? প্রবল উত্তেজনায় তার বুকের ভেতর যেন চিনচিন করতে থাকে। তবু তিনি সিঁড়ি দিয়ে নিচে নামলেন। একটা ফোন করা তার বিশেষ দরকার। টেলিফোনের পাশে দাঁড়িয়ে
খানিকক্ষণ চিন্তা করলেন অনাথবাবু। নার্সিং হোমের এনকোয়ারিতে ফোন করব কি, কিন্তু তিতলির কেবিনে বা বেড নাম্বার কিছুই তো জানি না। তার চেয়ে বরং ডাক্তার ঘোষকে ফোন করে দেখি একবার। অনাথবাবু ডক্টর ঘোষের নাম্বার ডায়াল করলেন। ও প্রান্তে ডক্টর ঘোষের গলা শোনা গেল। হ্যালো, ডক্টর ঘোষ বলছি। হ্যাঁ, আমি অনাথ রায় বলছি। ও হ্যাঁ, অনাথবাবু, তা বলুন কেমন আছেন? আমি অলরাইট আছি। আচ্ছা ডাক্তার, একটা খবর দিতে পারেন? বলুন। আচ্ছা বলতে পারেন তিতলি কেমন আছে? ডক্টর ঘোষ একটু থতমত খেলেন। কেন, মানে ভালোই আছে। অনাথবাবু গম্ভীর গলায় কেটে কেটে বললেন, আর ডাক্তার, একটা কথা আমি ঠিক ঠিক জানতে চাই, লুকোবেন না প্লিজ। তিতলি এখন কেমন আছে? মানে সে জীবিত তো? ডক্টর ঘোষ আঁতকে উঠলেন। সে কি, আপনি এ কথা বলছেন কেন? আমি একটু আগেই ফোন করেছিলাম। তিতলি অবশ্যই আছে, আপনি খামোখা দুশ্চিন্তা করবেন না। আচ্ছা, আমি এখন রাখছি। ডক্টর ঘোষ খট করে রিসিভারটা নামিয়ে রাখলেন। অনাথবাবু ধীর পায়ে দোতলায় উঠলেন। বুকের মধ্যে যেন তার অজস্র আলপিন ফুটছে। অনেকক্ষণ স্থির হয়ে বসে রইলেন নিজের ঘরে। তারপর বেল বাজিয়ে হরিকে ডেকে বললেন, আমি খাবো না, আজ রাতে আর খেতে ভালো লাগছে না, শুয়ে পড়ছি। আমায় যেন কেউ আর বিরক্ত না করে। পরের দিন সকাল 7টা নাগাদ নার্সিংহোম থেকে বাড়ি ফিরল এ বাড়ির লোকেরা। তারা আজ অনেক স্বস্তিতে। তিতলি এখন অনেকটা ভালো, ভয় একেবারেই কেটে গেছে। দীপাই প্রথম লক্ষ্য করল, আরে দাদুর ঘর বন্ধ কেন? মেজু বৌমা গিয়ে আস্তে ঠেলতেই খুলে গেল অনাথবাবুর ঘরের ভেজানো দরজা। মেজু বৌমা দেখলেন অনাথবাবু তখনও অঘরে ঘুমাচ্ছেন। তিনি কাছে গিয়ে ডাকলেন, বাবা। কোনো সাড়া নেই। কয়েকবার ডাকার পরেই মেজ বৌমার কেমন যেন সন্দেহ হলো। কপালে হাত দিলেন, অমনি চমকে উঠলেন। অনাথবাবুর কপাল বরফের মতন ঠান্ডা। মেজ বৌমা প্রায় ছুটে বেরিয়ে গেলেন, ডাক দিলেন অন্যদের। ডক্টর ঘোষ ছুটে এলেন। অনাথবাবুকে একটু পরীক্ষা করেই বললেন, ইনি তো এক্সপায়ার করেছেন অনেকক্ষণ। আর্তনাদ বেরিয়ে আসে অনেকগুলো কণ্ঠভেদ করে। অন্যরা যেন বজ্রাহত। ডক্টর ঘোষ কেমন উসখুস করে এদিকে সেদিকে চাইতে চাইতে বললেন, টেবিলের ওপর ওই শিশিটা দেখি তো একবার। শিশিটার তুলেই মেজ বৌমা বললেন, এ কি, এটা খালি কেন? এটায় কটা ট্যাবলেট ছিল? ডক্টর ঘোষের উত্তেজিত প্রশ্ন। মেজ বৌমা বললেন, অনেকগুলো, অন্তত 25-30টা। টেবিলে রাখা কাঁচের গ্লাসের তলানি সাদা রঙের তরল পদার্থগুলো দেখিয়ে মাথা নাড়তে নাড়তে ডাক্তারবাবু বললেন, মনে হচ্ছে ট্যাবলেটগুলো গুঁড়িয়ে ওই গ্লাসে জলে গুলে খেয়েছেন। সুইসাইড, কিন্তু কেন সেটা ঠিক বুঝতে পারছি না। ঠিক এই সময় দীপা টেবিলে পেপার ওয়েট চাপা দেওয়া সাদা কাগজে লেখা দুটো চিঠি তুলে নিয়ে বলল, বাবা দেখো তো, দাদুর হাতের লেখা মনে হচ্ছে। একটা চিঠিতে লেখা, সবার উদ্দেশ্যে আমি বলছি, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আমি আত্মহত্যা করলাম। আমার এই মৃত্যুর জন্য
কেউ কোথাও কখনো দায়ী নয়। লেখার নিচে সিগনেচার অনাথনাথ রায় এবং গত রাতের তারিখ। সময়টা লেখা আছে রাত 9:15। দ্বিতীয় চিঠিটা অনাথবাবুর ছোট ছেলে এবং ছোট বৌমার উদ্দেশ্যে লেখা। আমার বিশ্বাস গত সন্ধ্যায় আমি নতুন বউয়ের দর্শন পেয়েছি। ছাদের আলসেতে সে দাঁড়িয়েছিল, অর্থাৎ অচিরেই এই বাড়িতে কারোর প্রাণহানি ঘটতে চলেছে। তাই নিজের জীবন দিয়ে তিতলির প্রাণ বাঁচানোর চেষ্টা করলাম। অনেক বছরই তো বেঁচেছি, এখন বিদায় নেওয়ার সময় হয়েছে। কটা দিন না হয় আগেই চলে যেতে হলো, তবে যেতে যেতে কোনো আফসোস নেই। এই বৃদ্ধের জীবনের বিনিময়ে এই যাত্রায় দিদি ভাইয়ের প্রাণ রক্ষা হোক, এই প্রার্থনা জানাই। ইতি অনাথনাথ রায়। নতুন বউকে? বিস্মিত ডক্টর ঘোষ প্রশ্ন করলেন। প্রফুল্লবাবু এবার জবাব দেন। আমার বাবার দুঃসম্পর্কের এক ভাইয়ের স্ত্রী এই বাড়িতেই থাকতেন। এই বাড়িতে তাকে ডাকা হতো নতুন বউ বলে, আর এই বাড়িতেই তিনি মারা যান এক দুর্ঘটনায়। তার বিয়ের বছর 2 বাদেই সিঁড়ি থেকে পা পিছলে পড়ে মাথায় আঘাত পেয়ে তারপর থেকেই নাকি ব্যাপারটা ঘটছে। কি ব্যাপার জানতে চান ডক্টর ঘোষ। এই বাড়িতে কেউ মারা যাওয়ার ঠিক আগে নাকি নতুন বউয়ের দর্শন মেলে। প্রথমবার তাকে নাকি দেখা যায় আমার কাকার মৃত্যুর ঠিক আগে। দ্বিতীয়বার দর্শন পাওয়া যায় আমার জ্যাঠামশাইয়ের এক ছেলে মারা যাওয়ার সময়। জ্যাঠামশাই তাতে ভয় পেয়ে এই বাড়ি ছেড়েই চলে গেলেন বাকি 2 ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে। আমার মাও একবার নাকি দেখেছিলেন। আমাদের এক বোন ছিল, 4 বছর বয়সে, সেও হঠাৎ মারা যায়। তার মৃত্যুর ঘন্টা 2 আগে নতুন বউকে দেখেন মা। ডক্টর ঘোষ ভ্রু কুঁচকে বললেন, ভেরি স্ট্রেঞ্জ কেস। আচ্ছা চলুন তো একবার ছাদে। সদল বলে সবাই ছাদে ওঠেন। ডক্টর ঘোষ গোয়েন্দার মতো তাকাতে থাকেন চারিদিক। হঠাৎ তিনি এগিয়ে যান ছাদের এক কোণে। এই শাড়িটা কার? ছোট বৌমা বলেন, আমার। কেন? আজকেই শুকোতে দিয়েছ নাকি? ডক্টর ঘোষ প্রশ্ন করলেন। না না, কাল, পরশু সকালে বোধহয়। ছোট বৌমা বললেন, আসলে ঠিক মনে নেই। তিতলির জন্যে আমাদের সব কিছু। বুঝেছি বুঝেছি। ডক্টর ঘোষ ম্লান হাসলেন। এই রঙিন শাড়িটাই নতুন বউ। নাতনির জন্য দাদুর মন ছিল দুর্বল, চিন্তায় ব্যাকুল। তাই হাওয়ায় শাড়ির নড়াচড়াকে নতুন বউ ভেবে নিতে অনাথবাবুর দেরি হয়নি। হাউ প্যাথেটিক। কুসংস্কার আর চোখের ভুলে জীবনটাই চলে গেল। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প আতঙ্ক। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের গল্প লাইক করুন এবং টকিপিক্স চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায়। ধন্যবাদ।